নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, যে বাংলাদেশের স্বপ্ন বুনছেন তারেক রহমান। আজকে অর্থাৎ এই যে বুধবার আমি যখন ভিডিও করছি এর কয়েক ঘন্টা আগে ঢাকায় বাংলাদেশের মানে জাতীয় সংসদের একটি কক্ষে তারেক রহমান সংসদ নেতা হিসেবে এই প্রথম তার দলের সংসদীয় দলের বৈঠক করেছেন। অর্থাৎ নবনির্বাচিত 209 জন সাংসদ সেখানে উপস্থিত ছিলেন। আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী সংসদের নেতা হন। এই প্রথম তারেক রহমান সংসদ নেতা হিসেবে একটি বৈঠকে অংশ নিলেন, সভাপতিত্ব করলেন। এই সংসদে তিনি এবারই প্রথম, এই সংসদে তিনিও নবীন সদস্য, এবং নবীন সদস্য প্রধানমন্ত্রী হিসেবে তিনি দলনেতা। ফলে দলনেতা হিসেবে আজকের এই প্রথম বৈঠকে তিনি বেশ কিছু কথা বলেছেন। সকলে জানেন যে 12ই মার্চ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার এই সমস্ত পদে কারা বসবেন সেগুলি ঠিক হবে। এই নিয়ে কিছু জটিলতা আছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কারণ সেইটা আমার এই ভিডিওর বিষয় নয়। আমার ভিডিওর বিষয়ে তারেক রহমান যে কথাগুলি বলেছেন আজকে, সেই কথাগুলি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন। কেউ বলতেই পারেন যে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম অনেকে এই ধরনের কথা বলেন, কিন্তু আমি প্রত্যাশা করব যে তারেক রহমান যে কথাগুলি বলছেন সেগুলি তিনি তার কর্মধারার মধ্যে সেগুলিকে পালন করার চেষ্টা করবেন। তবে অবশ্যই এটাও ঠিক যে একা প্রধানমন্ত্রী বা একা নেতা সবকিছু বদলে দিতে পারেন না। তিনি যা বলেন, তিনি যা ভাবেন, তিনি যে স্বপ্ন দেখাচ্ছেন, সেগুলি বাস্তবায়নের জন্য দলের বাকি, সরকারের বাকি সকলের কিন্তু কর্তব্য আছে। প্রথমে আসি যে তারেক রহমান কি বলেছেন। তারেক রহমান একটি খুব গুরুত্বপূর্ণ কথা দলের সাংসদদের বলেছেন যে আচরণে, কথাবার্তায়, চলনে বলনে প্রত্যেককে সংযমী হতে হবে, সংযত হতে হবে, এবং কেউ স্টেপ আউট করবেন না। অর্থাৎ প্রত্যেকের কিন্তু একটা নিজের গণ্ডি তৈরি করে নিতে হবে। এই গণ্ডি সবসময় যে দল বা সরকার বা প্রশাসন বলে দেয় তা নয়, এটা হচ্ছে নিজের বোধ থেকে তৈরি করতে হয় যে আমি কোন বিষয়ে কতটুকু বলতে পারি। এটাই কিন্তু একজন রাজনীতিকের কাছে কাম্য, যে তার মধ্যে এই মেধা এবং এই বোধ তার মধ্যে থাকবে যে আমি কি বলবো, কতটুকু বলবো, কিভাবে বলবো, এইটা খুব কাম্য। তিনি বলেছেন যে কেউ এমন কোনো আচরণ করবেন না যে আচরণ থেকে সাধারণ মানুষ আঘাত পান, মানসিকভাবে তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়, সরকার সম্পর্কে নেতিবাচক ধারণা যায়, দল সম্পর্কে নেতিবাচক ধারণা যায়। এমন কোনো আচরণ আপনারা কেউ করবেন না, এটি তিনি 1 নম্বর কথা বলেছেন। 2 নম্বর কথা বলেছেন যে সবাইকে কিছুটা কিছু কৃচ্ছ সাধন করতে হবে। এটা আমি সাম্প্রতিক বহু বছর কিন্তু এইরকম কোনো কথা কোনো রাষ্ট্র প্রধানের মুখ থেকে শুনিনি যে তিনি তার দলের সাংসদদের বলছেন যে কৃচ্ছ সাধন করতে হবে। কৃচ্ছ সাধন মানে হচ্ছে যে আমার আছে, অতএব আমি আমার মতো করে ভরপেট খাবো বা ফুর্তি করব, বা যা মনে হবে আমি হই হুল্লোড় করে জীবন কাটাবো। বিষয়টি যেন এইরকম না হয়। অর্থাৎ সকলকেই জীবনধারার মধ্যেও একটা সংযমী আচরণ করতে হবে। বাংলাদেশে যারা নির্বাচিত হয়েছেন তাদের একটা বড় অংশ, আমি মানে সঠিক সংখ্যা বলতে পারবো না, কিন্তু একটা বড় অংশ তারা ধনী ব্যবসায়ী, এবং যারা জিতে এসছেন তাদেরও অধিকাংশ, প্রায় মানে 90-95% কিন্তু ধনী সম্প্রদায়ের মানুষ। অর্থাৎ তারা বিত্তশালী মানুষ, এবং তাদের মধ্যে বেশ কয়েকজন আছে তারা বিপুল পয়সার মালিক, সৎপথে হয়তো পয়সা করেছেন, বণিক, ব্যবসায়ী, শিল্পপতি, এই ধরনের লোকেরা জিতে এসেছেন। এখন এই 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 সমাজের এই অংশের লোককে একজন প্রধানমন্ত্রী যখন বলছেন যে সবাইকে খানিকটা কৃচ্ছ সাধন করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এ কথা সচরাচর খুব একটা শোনা যায় না। অর্থাৎ সবাইকেই একটা সাধারণ জীবনযাপন করতে হবে। অর্থাৎ আমি মন্ত্রী হয়েছি এবং আমার প্রচুর সম্পদ আছে, ফলে আমি আমার মতো জীবনধারা, আমার মতো জীবনযাপন করব, এই রকমটি যেন না হয়, এইটা তারেক রহমানের আরেকটি বক্তব্য। তার তৃতীয় বক্তব্য হচ্ছে মন্ত্রীদের সম্পর্কে, বিশেষ করে নবীন মন্ত্রীদের সম্পর্কে, যে তারা যেন সকাল 9টার মধ্যে অফিসে পৌঁছে যান।
এটাও খুব গুরুত্বপূর্ণ। এই প্রথম আমরা সাধারণভাবে দেখেছি যে সরকার তারা সরকারি কর্মচারী আধিকারিকদের জন্য সময়সীমা বেঁধে দেন যে এতটার মধ্যে অফিসে আসতে হবে। যেমন এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী পরিষদ সচিব তিনি বিজ্ঞপ্তি জারি করে বলে দিয়েছেন যে সকালে কটায় অফিসে আসতে হবে এবং প্রথম 40 মিনিট বাধ্যতামূলকভাবে সবাইকেই অফিসে নিজের চেয়ারে থাকতে হবে। কারণ ওই সময় যে ভিজিটাররা আসবেন, যারা অপেক্ষায় আছেন, তাদের কথা শুনতে হবে। অনেকেই আছেন যে অফিস আসার পথে ওই মিটিং সেই মিটিং, অমুক সেমিনার, তমুক ওয়ার্কশপ। বলা হয়েছে যে এগুলো খুব জরুরি না হলে পরে এগুলোকে এগুলো এড়াতে বরং অফিসে চলে আসা। কারণ মানুষ, দর্শনার্থীরা অর্থাৎ সাধারণ মানুষ, তারা তাদের নানান সমস্যা, অভাব, অভিযোগ নিয়ে সরকারি অফিসে আসেন। এটা ছিল সরকারি কর্মচারীদের জন্য নির্দেশিকা। কিন্তু আজকে তারেক রহমান মুখে যে কথা বলে দিয়েছেন যে মন্ত্রী, বিশেষ করে যারা নবীন মন্ত্রী, প্রবীণদের কথা তিনি বলেননি, নবীন মন্ত্রীদের বলেছেন যে সকাল 9টার মধ্যে তাদের অফিসে পৌঁছতে হবে। অর্থাৎ মন্ত্রীদেরকে এইটা ভাবলে চলবে না যে আমি ফোন করে অফিসারকে নির্দেশ দিয়ে দেবো বা আমি বেলা অবধি বাড়িতে কাটিয়ে একেবারে দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে পান চিবোতে চিবোতে আমি অফিসে ঢুকবো। ব্যাপারটি এরকম করলে হবে না। মন্ত্রীদেরও কাজের দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে অফিসার, আমলা, তাদের উপর একটা চাপ থাকে যে আমাদেরকেও মন্ত্রীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে কাজ করতে হবে। এটা অত্যন্ত আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ বার্তা একজন প্রধানমন্ত্রী দিয়েছেন যে নবীন মন্ত্রীদের সকাল 9টার মধ্যে অফিসে পৌঁছতে হবে। এর পরের যে কথাটি তিনি বলেছেন সেটাও কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই ধরনের দেশের সত্যি খুব কঠিন, কিন্তু তিনি বলেছেন এটা পালন করতে হবে। সেটি হচ্ছে যে ট্রাফিক আইন সকলকে মানতে হবে। অর্থাৎ আমি মন্ত্রী সাইরেন বাজিয়ে, লালবাতি জ্বালিয়ে, আমি শাঁসা করে আমাকে নিয়ে পৌঁছে দেবে আমার গন্তব্যে, এই রকমটি যেন না করা হয়। মন্ত্রীরা যেন এরকমটি না করেন। কারণ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নিজেও ট্রাফিক আইন মানছেন, যেখানে নির্ধারিতভাবে লাল বাতি জ্বলছে তৎকালীন কোনো প্রয়োজনে, সেখানে প্রধানমন্ত্রীর কনভয় দাঁড়িয়ে যাচ্ছে, আবার কনভয় যখন সবুজ আলো হচ্ছে তখন কনভয় রওনা দিচ্ছে। তিনি বলেছেন যে মন্ত্রী বলে পথে এই সুবিধা কেউ নেবেন না। এবং বাংলাদেশে, বিশেষ করে ঢাকায়, এটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি মন্ত্রীদের বলেছেন। আমি বলবো যে তাদের উপর একটা বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যে প্রত্যেক মন্ত্রীকে যেটা করতে হবে যে যদি সকাল 9টায় তাকে পৌঁছতে হয়, যদি বাড়ি থেকে তার 20 মিনিট সময় লাগতো কোনোভাবে এতদিন পর্যন্ত পাইলট কার অর্থাৎ প্রোটোকল নিয়ে, তাহলে অন্তত 1 ঘন্টা আগে, এই প্রোটোকল ছাড়া যেতে হলে অন্তত 1 ঘন্টা আগে তাকে বাড়ি থেকে বেরোতে হবে। কারণ ঢাকার যানজটের কথা কে না জানে, গোটা পৃথিবী জানে যে ঢাকা শহর একটা যানজটের নগরী। আমি সদ্য বাংলাদেশে ইলেকশন কভার করে এলাম। এই ছুটির আবহের মধ্যেও আমি দেখেছি যে একটা দিন এত রিক্সা রাস্তায় বেরিয়ে পড়েছে যে সাধারণ গাড়ি চলাচলও বিরাট সমস্যা হচ্ছে। এখন এই সমস্যাগুলো রাতারাতি সমাধান নেই, কিন্তু যানজট আছে, অতএব মন্ত্রী গাড়ি হাঁকিয়ে আলাদা লেন দিয়ে বা অন্য কোনোভাবে চলে যাবেন বা বাকিদের দাঁড় করিয়ে মন্ত্রীর গাড়ি পাস করিয়ে দেওয়া হবে, এটি যেন না করা হয়, এটা তার একটি বার্তা। আমার মনে আছে যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, যিনি 10 বছর টানা রাষ্ট্রপতি ছিলেন, আব্দুল হামিদ, তিনি বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই বলতেন যে বঙ্গভবনে আমাকে প্রায় বন্দি দশার মতো থাকতে হয়, কারণ আমি চাইলেই কোথাও যেতে পারি না, কারণ যেতে গেলে পরে এমন ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় আমাকে, আমার গাড়ি বহর পাস করানোর জন্য, যে সেটা দেখে আমার খুব খারাপ লাগে। সেই কারণে আমি চাইলেও সব অনুষ্ঠানে সম্মতি দিই না। ঢাকার বাইরে কোথাও গেলে হয়তো হেলিকপ্টারে চলে যাই, কিন্তু ঢাকা শহরে বা আশপাশে যেতে হলে পরে আমাকে গাড়িতে যেতে হয়। এবং তার জন্য আমি দেখেছি যে রাষ্ট্রপতির গাড়ি বহর পাস করানোর জন্য দীর্ঘক্ষণ সাধারণ মানুষের গাড়ি আটকে রাখা হয়। তো এই সমস্যাটা তো আছে। তারেক রহমান তার মন্ত্রীদের বলেছেন এই সুবিধাগুলি কেউ নেবেন না, আপনারা সকলে এই ব্যাপারে সাধারণ মানুষের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।
এই কথাগুলি সত্যি সত্যি এগুলি বাস্তবায়ন করা খুব সহজ নয়, কারণ একটা মন্ত্রিসভাতে নানান ধরনের মানুষ আছে, বিএনপি দল হিসেবেও একটা মানে নানা মতবাদ, নানান সমাজের নানান অংশ থেকে আসা মানুষ সেখানে আছেন, কিন্তু প্রধানমন্ত্রী তার কর্তব্য পালন করেছেন। আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে কৃচ্ছ সাধন। তার কারণ বাংলাদেশের এই মুহূর্তে আর্থিক পরিস্থিতি যা, তাতে এই কৃচ্ছ সাধনের বার্তাটি কিন্তু সকলের মধ্যে নিয়ে যাওয়া উচিত, গোটা জাতির মধ্যেই নিয়ে যাওয়া উচিত, যে আমরা সাশ্রয় করব, যতটা যেটুকু না হলে নয় সেটুকুই আমরা খরচ করব, এর অতিরিক্ত কোনো খরচ বা ব্যয় আমরা করব না, আমরা সাশ্রয় করব। এই সাশ্রয়টা একটা জাতীয় মিশনে পরিণত করাটা বাংলাদেশে অত্যন্ত জরুরি, এবং তারেক রহমান কিন্তু ইতিমধ্যে সেই ব্যাপারে কিছু কিছু কাজ করেছেন। তিনি তার নিজের অফিসের অর্ধেক বাতি নিভিয়ে দিয়েছেন, এসি অর্ধেক নিভিয়ে দিয়েছেন, যাতে বিদ্যুৎ সাশ্রয় হয়। তার কারণ এই যে আরব দুনিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি, মানে যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ কবে থামবে কেউ জানে না, সব এই ধরনের যুদ্ধের ক্ষেত্রে সবসময় কোপ পড়ে হচ্ছে জ্বালানির ওপরে। বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় তাতে একটা বড় অংশ হচ্ছে ডিজেল দিয়ে তৈরি হয়, তো সেই ডিজেল পাওয়াটাও এখন কিন্তু খুব কঠিন। ফলে প্রধানমন্ত্রী মানুষকে বার্তা দেওয়ার জন্য নিজে, অর্থাৎ আপনি আচুরি ধর্ম পরের শিখাও, এই যে আপ্তবাক্য, এটা তিনি বাস্তবায়ন করেছেন, যে তিনি এই জিনিসটি করেছেন, যে তিনি নিজে বিদ্যুৎ সাশ্রয় করছেন। তিনি সব অফিসগুলিকে বলেছেন যে সবাই যে যার মতো করে বিদ্যুৎ সাশ্রয় করুন। সামনেই বাংলাদেশের জাতীয় এবং তথা স্বাধীনতা দিবস 26 মার্চ। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সাংবাদিক বৈঠক করে দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন যে স্বাধীনতা দিবস উদযাপনের সময় তো সরকারি ভবন, অনেকে নিজের বাড়ি আলো দিয়ে সাজায়, খুবই স্বাভাবিক, দেশপ্রেমিক মানুষ এইটা করবেন, যার সঙ্গতি আছে তিনি আলো দিয়ে বাড়ি সাজাবেন। কিন্তু সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে এবারটি এইরকম জৌলুস করবেন না, তার কারণ দেশের জ্বালানি সঞ্চয় করা দরকার, এত জ্বালানি মানে এইভাবে যেন কেউ ব্যয় না করেন, কারণ এমনিতেই এই যে একটা পবিত্র রমজান মাস চলছে, সামনে ঈদ, এই উৎসবের সময় একটু অতিরিক্ত জ্বালানি খরচ হবে, খুব স্বাভাবিক, বাতি জ্বলবে। তো সবকিছুকেই মানিয়ে, অর্থাৎ আমরা উৎসবও পালন করব, কিন্তু উচ্ছ্বাস বা কি বলা যায় যে অতিশয়োক্তি মানে অতিরিক্ত ব্যয় করব না, এই যে বার্তাটি, এই বার্তাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়ে তারেক রহমান দিয়েছেন। এবং তিনি মন্ত্রীদের প্রথম দিন থেকেই বলছেন যে সবাইকে কাজ করতে হবে, এবং এই কথাটা বলার সময় তিনি নিজে কতগুলি দৃষ্টান্ত স্থাপন করছেন, যে 8:30 9টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, 9টা সোয়া 9টার মধ্যে তিনি অফিস পৌঁছে যাচ্ছেন, তারপর অনেক রাত পর্যন্ত থাকছেন। ফলে এই সবটা মিলিয়ে কিন্তু নতুন প্রধানমন্ত্রী একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, যে স্বপ্নটা এটাই যে সরকারি ব্যয় এবং ব্যক্তিগত ব্যয় এই দুটোকে যদি সমান তালে কমানো যায়, তাহলে রাষ্ট্রীয় অর্থনীতি একটা কিন্তু অন্যভাবে পল্লবিত হবে। কারণ তখন যে উদ্বৃত্ত সম্পদগুলি, যারা এখন সম্পদগুলি পাচ্ছে না তাদের কাছে পৌঁছবে, অনেক কম দামে পৌঁছবে। অর্থাৎ আমার যেটুকু না হলেই নয়, আমি যদি তার মধ্যে আমার চাহিদাটাকে সীমাবদ্ধ রাখি, তাহলে আমার সহনাগরিক যার কেনার ক্ষমতা নেই, তিনি অন্তত সস্তায় সেই বস্তুটি পেতে পারেন। ফলে সহনাগরিকদের কথা ভাবাটা অত্যন্ত জরুরি, এবং সাশ্রয়ের সংস্কৃতি আমাদের এই উপমহাদেশে খুবই জরুরি। এটা আমাদের মানে দীর্ঘদিনের ইতিহাসের মধ্যে আছে, ঐতিহ্যের মধ্যে আছে। আমরা যদি আমাদের পৌরাণিক কাহিনীগুলি দেখি, তার মধ্যেও এই সাশ্রয়ের কথা বলা আছে, অস্টেরিটি মেজারের কথা বলা আছে। রাষ্ট্র, প্রধানমন্ত্রী, মন্ত্রী তারা যখন এই ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করবেন, তখন সত্যি সত্যি নাগরিকরা তাদের অনুসরণ করবেন, এটা ধরেই নেওয়া যায়। ফলে আজকে বুধবার প্রথম সংসদ নেতা হিসেবে তারেক রহমান যে বক্তৃতাটি করেছেন, সেই বক্তৃতার বেশ কিছু পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।